বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর গণিত পার্ট 1 আমরা শেষ করেছিলাম মূলত অমূলক সংখ্যা। এখন আমরা করব হচ্ছে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের মূলত অমূলক সংখ্যার পার্ট 2। আমার গণিত বই দেখে গত ক্লাসে মূলত অমূলক সংখ্যা কাকে বলে এবং সংখ্যাগুলো কী কী চেনার উপায়গুলো আমরা সপ্তম শ্রেণীর উপযোগী করে আমরা চেনার চেষ্টা করেছি। এখন কাজ হলো আমাদের বর্গ সংখ্যা নির্ণয়, পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করব। পূর্ণবর্গ সংখ্যাগুলো এখন আমরা দেখি। তো পূর্ণবর্গ সংখ্যাগুলো কি? পূর্ণবর্গ সংখ্যা হলো যে সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায়। অর্থাৎ এখানে যদি এ হয়, এর সাথে এই এ দিয়ে গুণ করা হয়, তখন পূর্ণবর্গ সংখ্যাটা হবে, অর্থাৎ এ স্কোয়ার হবে। এখানে যদি 1 হয়, 1-এর সাথে 1 গুণ করলে কত হয়? 1 স্কোয়ার। 2 হলে 2-এর সাথে গুণ করলে কত হয়? 2 স্কোয়ার। 3-এর সাথে 3 গুণ করলে কত হয়? 3 স্কোয়ার। যখন এটাকে আমরা ভেঙে করি, 1-এর উপর স্কোয়ার দিলে 1, 2-এর উপর স্কোয়ার দিলে 2 4, 3 3 9। 4-এর পূর্ণবর্গ সংখ্যা কত হয়? 4 স্কোয়ার, 4 4 16। এভাবে আমরা পূর্ণবর্গ সংখ্যাগুলো পেতে পারি। তো আমাদের বইয়ের যে পূর্ণবর্গ সংখ্যাগুলো দেওয়া আছে, একে দেওয়া আছে 2 3 4 7 এবং এর দেওয়া আছে। আমরা বাড়িতে 1 থেকে 20 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যাগুলো বের করে ফেলব। এবং একটা গড় দেওয়া আছে যে পূর্ণবর্গ সংখ্যার যে ধর্ম, সে ধর্মের জন্য, অর্থাৎ 1-এর পূর্ণবর্গ সংখ্যা কত? 1-ই হয়। 2-এর পূর্ণবর্গ সংখ্যা কত? 4 হয়। 3-এর কত? 9। 4-এর কত? 16। এটা কিন্তু ছিল না, খালি ঘর ছিল। তোমাদের বই এই যে খালি ঘরগুলো তোমরা নিজেরা পূরণ করে নেবে, ঠিক আছে? পূর্ণবর্গ সংখ্যা নিয়ে এখন আলোচনা করব না, সামনের দিকে আগাবো। পূর্ণবর্গ সংখ্যার যে ধর্ম, পূর্ণবর্গ সংখ্যার যে ধর্ম, একটা বর্গ সংখ্যা দেওয়া হচ্ছে 1, 81, 121, 361 এবং সংখ্যা 1-এর বর্গ সংখ্যা হচ্ছে 1, 9-এর পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 81, 11-এর পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 121 এবং 19-এর পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 361। একটা জিনিস লক্ষণীয় এখানে, যে ধর্মগুলা 1-এর পূর্ণবর্গ সংখ্যা কত? 1, 81-এর কত? 9 এবং 121-এর কত? 11 এবং 19-এর কত? 361। কীভাবে হলো? 1 × 1 কত হয়? 1। 9 × 9, 9 কত হয়? 81। 11 × 11 কত হয়? 121 এবং 19 × 19 কত হয়? 361। এভাবে কিন্তু এই বর্গ সংখ্যাগুলো এখানে আসছে। তবে এখানে একটা লক্ষণীয় দেখো, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক। এটা কি একক, এটা কি দশক, এটা হচ্ছে শতক। তো এই যে একক, দশক, শতক, এই প্রথম ঘরগুলো কত আছে? এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে কত আছে? 1 দেওয়া আছে। তার মানে সবগুলো এখানে 1। কিন্তু আমরা যে সংখ্যাটা নিয়েছিলাম সেটা খেয়াল করি। এখানে কত আছে? 1, এখানে কত আছে? 9, এখানে কত আছে? 1, এখানে কত আছে? 9। অর্থাৎ বলতে পারি যে সংখ্যাগুলোর শেষে যদি 1 আর 9 থাকে, তখন পূর্ণবর্গ সংখ্যা অবশ্যই 1 হবে। ক্লিয়ার? আরও তো একটা নিয়ম আছে, সেটা দেখি আমরা। 3-এর বর্গ সংখ্যা হচ্ছে 3 থেকে কত হয়? 9। 7-এর বর্গ সংখ্যা কত? 7 7 49 এবং হচ্ছে 13-এর বর্গ সংখ্যা কত? 13 × 13 কত হয়? 169। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেখানে কি? এখানে 9 আছে, এখানে 9 আছে, এখানে 9 আছে, সব একক স্থানে সবগুলো কিন্তু 9। কিন্তু যে সংখ্যাগুলো নিয়েছিলাম সেই সংখ্যাগুলো দেখি, 3 আছে, 7 আছে, 3 আছে। অর্থাৎ আমরা বলতে পারি যে সংখ্যাগুলোর প্রথমে যদি 3 আর যদি 7 থাকে, তখন বড় সংখ্যা অবশ্যই একক স্থানে কত হবে? 9 হবে। ক্লিয়ার? একক স্থানে কত হবে? একক স্থানে অবশ্যই 9 হবে। তো আরেকটা ধর্ম আছে, সেটা দেখি আমরা। আরেকটা ধর্ম সেটা হচ্ছে 4-এর বর্গ কত? 16।
বাংলায় করি। 4-এর বর্গ কত? 16। 6-এর বর্গ কত? 6 কত? 36। এবং 14-এর বর্গ কত? 14 ইন্টু 14 কত হয়? 193। এবং 16 বর্গ কত? 16 ইন্টু 16 256। এখানে একটা জিনিস লক্ষণীয়, একক স্থানে সবগুলো কি আছে? 6 আছে। কিন্তু যে সংখ্যাগুলো দিয়ে আমরা বর্গ নির্ণয় করেছিলাম সেখানে 4 আছে, 6 আছে, 4 আছে, 6 আছে। অথবা বলতে পারি সংখ্যাগুলোর মধ্যে 4 আর 6 থাকলে সেই সংখ্যাগুলো একক স্থানে বর্গ সংখ্যা কত হবে? 6 হবে। ক্লিয়ার? এ কয়েকটা ধর্ম আমাদের বইয়ে দেওয়া আছে, আমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, আমরা সেখান থেকে একবার রিভাইজ দিয়ে নিই। তো এই বর্গ এবং বর্গ সংখ্যা নিয়ে আর কোনো আলোচনা করব না। আমরা এখন চলে যাব বর্গমূল নির্ণয়। কোথায় চলে যাব? বর্গমূল নির্ণয়। প্রথম সহজ নিয়মে যাই। আমাদের বইয়ে একটা টেবিল আছে বর্গমূল নির্ণয়ের, সেখান থেকে আমরা যাব। আমরা একটা জিনিস লক্ষণীয়, 4-এর বর্গ সংখ্যা বের করছি 16, কিন্তু 16-এর বর্গমূল কত? 4। অর্থাৎ প্রথম যে সংখ্যাটা দিয়ে আমরা গুণ করেছিলাম সেটা। আমি আবার বলি, 4 ইন্টু 4-এর বর্গ সংখ্যা কত হয়? 16, কিন্তু 16-এর বর্গমূল কত হয়? 4। অর্থাৎ যে প্রথম সংখ্যাটা দিয়ে আমরা গুণ করেছিলাম সেটা। ঠিক একইভাবে 2-এর বর্গমূল কত? 4-এর বর্গমূল কত? 2। 9-এর বর্গমূল কত? 3। 16-এর বর্গমূল কত? 4 4 16। 25-এর বর্গমূল কত? 5 5 25। তারপর হচ্ছে 49-এর বর্গমূল কত? 7 7 49। তারপরে হচ্ছে 64 বর্গমূল কত? 8 8 64, অর্থাৎ 8। এই সহজ বিষয়গুলি নিয়ে আমরা একটু দেখাইলাম, কিন্তু এগুলো আমাদের মুখ্য আলোচনার বিষয় না। আমাদের আলোচনা হচ্ছে বর্গমূল নির্ণয় করা। বড় বড় যে সংখ্যাগুলো থাকবে সেখান থেকে বর্গমূল নির্ণয় করতে শিখব আমরা। বর্গমূল নির্ণয় করার দুইটা পদ্ধতি আমরা গত ক্লাসে দেখেছিলাম। কি কি? একটা হচ্ছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। বর্গমূল নির্ণয় দুইটি পদ্ধতি। এক নম্বর হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে কি মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। এটা কীভাবে করা হয়? এটা লসাগুর মতো সেম। আমরা লসাগু যেভাবে বের করি এটা কীভাবে বের করব। যেমন আমি দেখাইছিলাম যে 16-এর বর্গমূলটা দেখাইছি গত ক্লাসে। আমরা আগে এখানে 36-এর বর্গমূলটা করে দেখি। 36-এর বর্গমূল গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করি। 2 যাবে 18 দুগুণে 36, 2 যাবে 9 দুগুণে 18, 3 যাবে 3 3 9। এখন 36 ইকুয়াল টু কী দাঁড়ালো? 2 ইন্টু 2 3 ইন্টু 3। এ জোড়া থেকে একটা নিব। 2 ইন্টু 3 3 দুগুণে 6। অতএব 36-এর বর্গমূল কত? 6। ক্লিয়ার? ঠিক একইভাবে আমরা আরেকটা বর্গমূল নির্ণয় করে দেখি হয় কি না। সেটা হচ্ছে যে 3 1 3 6। 2 যাবে 15 দুগুণে 30, হাত থেকে 1 আর হচ্ছে 3। 6 দুগুণে 12, 1 আর 6, 8 দুগুণে হচ্ছে 16। ও 2 যাবে 7 দুগুণে হচ্ছে 14, 8 দুগুণে হচ্ছে 16, ও 4 দুগুণে 8। আবার 2 যাবে 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 2 দুগুণে 4। আবার 2 যাবে 2 একে 2, 1 আর 9 19, 9 দুগুণে 18, 6 দুগুণে 12। 2 যাবে 9 দুগুণে 18, 8 দুগুণে 16। 2 যাবে সেটা হচ্ছে যে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 9 দুগুণে 18। 7 যাবে 7 7 49। কী দাঁড়ালো? 3 1 3 6 ইকুয়াল টু 1 2 3 4 5 6। এখানে 6টা 2 2 3 4 5 6। 7 কটা? 2টা, একটা 2টা। অর্থাৎ এ জোড়া থেকে একটা, এ জোড়া থেকে একটা, এ জোড়া থেকে একটা, এ জোড়া থেকে একটা। কী দাঁড়ালো? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7। 2 দুগুণে 4, 4 দুগুণে
8 7 8 56, এই 56 হচ্ছে 3136-এর বর্গমূল কত? 56। তো আমরা এই মৌলিক গুণনীয়কের সাহায্যে সহজেই বর্গমূল নির্ণয় করতে পারি। আরেকটা নিয়ম হচ্ছে সেটা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। কি বলছিলাম? ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের জন্য কিছু নিয়ম আছে, সেটা আমরা যদি বইয়ের যে উদাহরণটা দেওয়া আছে সেটা দিয়ে শুরু করি। বইয়ের উদাহরণটা দেওয়া আছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় 2304-এর একটা বর্গমূল নির্ণয় করছে। সেটা একটু দেখি। 2304-এর বর্গমূল নির্ণয়। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য এ পাশে একটা দাগ হবে এবং এই বাম পাশ থেকে বাম থেকে ডান দিকে উপরে দুইটা প্রতি জোড়া একটা করে দাগ হবে। এখন কাজ হচ্ছে যে এমন একটা সংখ্যা নিব প্রথম জোড়ায় যে ওই সংখ্যাটার বর্গমূলের সংখ্যার কাছাকাছি। অর্থাৎ আমরা যদি নেই 3 নেই, 3 থেকে কত হয় 9, 4 নেই, 4 4 কত হয় 16, 5 নেই, 5 5 কত হয় 25। 25 কি নেওয়া যাবে? নেওয়া যাবে না। যদি 16-র কাছাকাছি আছে সেখানে 4 নেওয়া যায়। 4 4 কত হয় 16। তো আমরা বিয়োগ করে দিতে পারি। 6 আছে 3 হবে 13 হবে কয়লে 6 7 8 9 10 11 12 13 7 হলো। হাতে থাকা 1-এর 2 0 এবং পরবর্তী জোড়াটা আমরা এখানে নামিয়ে ফেলতে পারি। এই পাশে এখন একটা দাগ দিই। এখন কাজ হচ্ছে আমাদের এই 4-এর ডাবল কত? 4-এর ডাবল কত? 4 দুগুণে 8, এই 8 এখানে হবে। এই সংখ্যাটা এখানে লিখবো আমরা। 4 ডাবল কত? 8। এখন 8-এর কাছাকাছি এমন একটা সংখ্যা নিব যে 704-এর কাছাকাছি যায়। তো আমরা নেই 8-এর সাথে 7 নিলাম, তো 7 দিয়ে গুণ দিলাম। 7 7 কত? 49-এর 9, হাতে থাকে 4, 7 8 56, 57 8 60 60, অর্থাৎ নিচে আছে 704-এর নিচে আছে। আচ্ছা আমরা 8 নিলাম, 8 8 64-এর 4, হাতে থাকে 6, 18 64 65 66 67 68 69 70, অর্থাৎ 704। এটা কিন্তু মিলে যায়। এখানে কত হবে? 8 নিতে পারি। এই এখনও কিন্তু 8 হবে, 704 মিলে গেল। এখানে কিন্তু 0। অতএব 2304-এর বর্গমূল কত? 48। এটা কিন্তু অ্যান্সার। সহজ না? যত বড় বড় বর্গমূল নিতে থাকুক না কেন আমরা সহজেই নির্ণয় করতে পারি। আমরা আরেকটা অঙ্ক দেখি, আমাদের বইয়ে আছে। এই যে 31684-এর বর্গমূলটা আমরা নির্ণয় করি। 3 16 8 4। প্রথমে বলছি জোড়া করে নিব। কী করে নিব? এক জোড়া, এই এক জোড়া, এটা কিন্তু পরে বাকি রয়েছে। তো আমরা অবশ্যই যদি 1 × 1 কত হয় 1 হয়, 2 × 2 কত হয় 4 হয়। 2 কিন্তু যাবে না, একই যাবে, তাই না? 2 পরবর্তী জোড়াকে নিয়ে ফেললাম। 1-এর ডাবল কত? 1-এর ডাবল 2, 1 × 2 কত হয় 2 হয় না, 1-এর ডাবল হচ্ছে 2, নিয়ে গেলাম। এখন 2-এর সাথে এমন একটা সংখ্যা নিতে হবে যে 216-এর কাছাকাছি হয়। 2-এর সাথে আমরা যদি 4 নেই, 4 নিলাম, 4 4 16 6, হাত থেকে 2, 4 2 8 9 10, আরও বেশি লাগবে, তাই না? আমরা 7 নিই, 7 7 49-এর 9, হাত থেকে 4, 7 2 14 15 16 17 18 18, তাই না? 179। আমরা যদি 8 নেই, 18 64-এর 4, হাত থেকে 6, 8 2 16 17 18 19 20 21 22 224। এখানে আছে কত? 216, অর্থাৎ এটা নিতে হবে 7। এখানে 7, এখানেও 7, 1 8 9। তো 9 আছে 16 হবে কয়লে 9 10 11 12 13 14 15 16। 7 হলে হাতে থেকে 1 9 10 11 2 হলে পরবর্তী জোড়াকে আমরা নিচে নামিয়ে ফেললাম। এখন কাজ হচ্ছে তো আমরা 17 ডাবল কত? 17 2 34। তো এখানে কত হবে 34। এই যে এখান থেকে এখানে আসলো, ক্লিয়ার? তো এখন 34-এর সাথে এমন একটা সংখ্যা নিতে হবে যে কাছাকাছি যায়। তো নিলাম 34-এর সাথে আমরা 8 নিই, 18 64 4, হাতে থেকে 6,
চারেরা 32, 33, 34, 35, 36, 37, 38, 38-এর 8 হাতে থাকে 3, 3-এটা 24, 25, 26, 27, অর্থাৎ 2784। এখানে 2784 মিলে গেল। কত নিয়েছিলাম? 8 নিয়েছিলাম, তো এখানে 8 হবে, এখানে 8 হবে, এখানে 0। অতএব 3184 এর বর্গমূল কত? 178। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? বুঝলে সবগুলো নিয়ম একই। ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় আমার মনে হয় না আর করা লাগবে, এটা সবগুলো একই নিয়ম। আমাদের বইয়ে বলা আছে যে উদাহরণ 4-এ 8655 থেকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই অঙ্কটা আমরা ভাগের নিয়মে করতে পারি। অর্থাৎ উদাহরণ 4, উদাহরণ কত? উদাহরণ 4 আমরা করবো এখন। বলা আছে যে 8655 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি কি বলা আছে যে 8655 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। স্বাভাবিক নিয়মে আমরা ভাগের নিয়ম অঙ্কটা করতে পারি। 8655 এ জোড়া 9 নং 81, 5 পরবর্তী দুটা 5 নিয়ে ফেললাম। 9 দোকানে কত হচ্ছে 18। আমরা একটা সংখ্যা নিলাম 3 3 9, 3 24, 4 হাত থেকে 2, 3 2 6 7 8, 3 2 2, 3 আগে 3 2 5, 5 8 9, 5 4 9। কত নিয়েছিলাম? এখানে 3, এখানে 3। 9 আছে 5 হবে কইলে 15 হবে কইলে 9 10 11 12 13 14 15, অর্থাৎ 6 হলো। এই যে 8655 এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করতে গিয়ে আমরা অবশিষ্ট থাকে 6। সুতরাং প্রদত্ত সংখ্যা 6 বাদ দিলে কিন্তু এখানে 93 × 93 গুণ করলে কিন্তু আমরা একটা বর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা পারবো। কি পাবো? বর্গ সংখ্যা কিন্তু পাইব। কিন্তু 6 বেশি থাকার কারণে আমরা কিন্তু পাচ্ছি না। অর্থাৎ 6 যদি বিয়োগ করে দেই তাইলে কিন্তু আমরা পূর্ণবর্গ সংখ্যাটা পেয়ে ফেলবো। অর্থাৎ নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত? 6। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? উদাহরণ 4 শেষ।